আগের দিনের ভিডিওয়ে আমরা দেখেছি কি করে ভারতবর্ষের মহাজনপদগুলো গড়ে উঠেছিল এবং সেই 16টা মহাজনপদের মধ্যে 14টি ছিল রাজতান্ত্রিক, 2টি ছিল গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক মহাজনপদ দুটির মধ্যে ছিল হচ্ছে মল্ল এবং বজ্জী। স্বাভাবিকভাবেই আজকে এটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে, সেদিনের গণতন্ত্র কি আজকের মতোই ছিল? আজকে যেমন আমরা সবাই ভোটের মাধ্যমে আমাদের মত প্রকাশ করি, সেদিনই কি এইভাবেই মত প্রকাশ করা হতো? বিষয়টা কিন্তু এরকম ছিল। সেখানে বিভিন্ন গোষ্ঠীর মানুষের রিপ্রেজেন্টেশন থাকতো। সেখানেও মত প্রকাশের অধিকার ছিল শুধুমাত্র উচ্চ বর্ণের পুরুষদের, অর্থাৎ শূদ্র এবং নারী তাদের কিন্তু মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। আজকে যেমন প্রাপ্তবয়স্ক সকল নাগরিক ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে এবং তাদের প্রত্যেকের মতের মূল্যমান সমান, সেটা কিন্তু সেই সময় ছিল না। এরপরেও আমরা দেখব এই গণতান্ত্রিক রাজ্যগুলি বেশি দিন টিকে থাকতে পারে, কারণ এই 16খানা মহাজনপদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কে বেশি দিন টিকে থাকবে, কে বেশি বড় সাম্রাজ্য তৈরি করবে, রাজত্ব বিস্তার করবে, সেই নিয়ে লড়াই। এই লড়াইয়ে গণতান্ত্রিক মহাজনপদগুলি সহজেই পরাস্ত হয়েছে। তার কতগুলো কারণও ছিল। এই যুদ্ধ করতে গেলে দরকার হচ্ছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীকে মাইনে দিতে, এই সেনাবাহিনী সংরক্ষণের জন্য প্রচুর অর্থ লাগত। সেই অর্থ রাজতান্ত্রিক রাষ্ট্রগুলি সহজেই কর বসিয়ে এবং জোর করে কর আদায় করে করতে পারত, কিন্তু সেটা সম্ভব ছিল না গণতান্ত্রিক এই মহাজনপদ। সেখানে তাদের গণপরিষদে বর্ধিত হারে কর বিভিন্ন সময় মেনে নেওয়া হতো না, ফলে সেনাবাহিনীও শক্তিশালী ছিল না। শক্তিশালী সেনাবাহিনী না থাকলে যেটা হয়, সহজেই যুদ্ধ হেরে গেছে। পাশাপাশি দ্বিতীয় একটি বিষয়, সেটি হলো এদের মধ্যে গোষ্ঠী বিবাদ ছিল। একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীকে পরাস্ত করবার জন্য অন্য মহাজনপদের থেকে সুযোগ সুবিধা নিত। সেই সুযোগে অন্য মহাজনপদগুলি এই গণতান্ত্রিক মহাজনপদগুলিকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে 14টি যে রাজতান্ত্রিক মহাজনপদ, তারাও কিন্তু লড়াইতে সমানভাবে অংশ নিতে পারেনি। 4টি মহাজনপদ অবশিষ্ট থেকে, 1 অবন্তী, অর্থাৎ 2 কোশল, 3 বৎস এবং 4 মগধ। এই 4টি মহাজনপদের মধ্যেও মগধ কিন্তু ক্রমে সর্বশ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়। আজকের আমাদের পড়ার এই অংশে এই মগধের সর্বশ্রেষ্ঠত্ব এবং মগধের যারা শাসন করেছিল সেই রাজবংশগুলোকে নিয়ে একটু পড়াশোনা করব, কারণ এখান থেকেই আমরা দেখতে পাবো একসময় ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য মগধকে কেন্দ্র করে গড়ে উঠবে। ফলে উত্তর ভারতের ইতিহাস পড়তে গেলে মগধের ইতিহাস
খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রথমেই আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে মগধ কেন সর্বশ্রেষ্ঠ মহাজনপদে পরিণত হলো। এর পেছনে কতগুলো কারণ ছিল এবং মূলত ছিল মগধের অবস্থানগত সুবিধা। অর্থাৎ প্রথম জিনিস, মগধের অবস্থান। মগধ উত্তর দিকে গঙ্গা নদী, পশ্চিমে সোন নদী এবং অন্যদিকে ঝাড়খণ্ডের পাহাড় দিয়ে ঘেরা। ফলে এই অঞ্চলটি সহজেই আক্রমণযোগ্য ছিল না এবং অন্যান্য মহাজনপদের কাছ থেকে আক্রান্ত হওয়ার আগে তারা নিজেরাই অন্যকে আক্রমণ করেছে। মগধ কখনো নিজের জমিতে যুদ্ধ করেনি, এটা মগধের সবচেয়ে বড় সুবিধা ছিল। দুই, এটাও কিন্তু অবস্থানেরই সুবিধা। মগধ যেখানে অবস্থিত, অর্থাৎ পাটনা থেকে দক্ষিণ গয়া অঞ্চল, এরই ঠিক দক্ষিণ দিকে যদি আমরা দেখি, আজকেও ভারতের যে লোহার খনিগুলো সেটা এই অঞ্চলে রয়েছে, ছোট নাগপুর মালভূমি অঞ্চল। এখান থেকে যে লোহা পাওয়া যেত, সেই লোহাকে ব্যবহার করে মগধের লোক অনেক বেশি উন্নত মানের সমরাস্ত্র তৈরি করেছিল। ফলে যুদ্ধে তারা সুবিধা পেয়েছিল। এছাড়াও মগধের এই যে অঞ্চলটি গঙ্গা সোন অববাহিকা, প্রচুর বৃষ্টিপাত, ফলে এখানে উর্বর জমিতে ফসল উৎপন্ন হতো অনেক বেশি। এই ফসল উৎপন্ন বেশি হওয়ায় রাষ্ট্র অনেক বেশি কর আদায় করতে পারে। রাজ্যের কোষাগার অর্থে পরিপূর্ণ ছিল। তার ফলে তারা একটি শক্তিশালী সেনাবাহিনী সংরক্ষণ করতে সামর্থ্য ছিল। এছাড়া মগধ যেখানে অবস্থিত ছিল সেখান দিয়ে যাবতীয় বাণিজ্য পথগুলো ছিল। ফলে স্থলপথ এবং জলপথে বাণিজ্যটাও মগধ অনেকটাই কন্ট্রোল করত। এখান থেকেও তারা অর্থ পেত। এর সঙ্গে আরেকটি জিনিস যুক্ত হয়েছিল, মগধের সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত হস্তি বাহিনী। এই যে ঝাড়খণ্ডের বনাঞ্চল বা ছোট নাগপুর মালভূমির যে বনাঞ্চল রয়েছে, সেখানে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতি ধরে এনে প্রশিক্ষিত করে মগধের সেনাবাহিনীতে নিযুক্ত করা হতো। এই প্রশিক্ষিত হস্তি বাহিনী মগধকে যুদ্ধে অনেক বেশি সাহায্য করেছে। সে কথা আমরা আরো ভালো করে জানব যখন আমরা দেখব যে মগধ আক্রমণ করতে এসেও মগধের এই হস্তি বাহিনী এবং পরাক্রান্ত সেনানির কথা শুনে বিশ্বজয়ী আলেকজান্ডার কিভাবে পালিয়ে গেছিল, আক্রমণ করেনি মগধকে। পঞ্চম এবং সবচেয়ে শেষ পয়েন্ট, মগধের রাজধানী দুটো ছিল। প্রথমে ছিল রাজগৃহ, পরবর্তীকালে ছিল হচ্ছে পাটলিপুত্র। দুটোই কিন্তু এমন জায়গায় অবস্থিত সেগুলি হচ্ছে প্রাকৃতিক দুর্গ। রাজগৃহ ছিল 5টি পাহাড় দিয়ে ঘেরা, ফলে প্রাকৃতিক দুর্গ স্বাভাবিকভাবে। আর পাটলিপুত্র গঙ্গা সোনের মোহনার খুব কাছে অবস্থিত ছিল, ফলে এই অঞ্চলে আক্রমণ করাটা কোনো মতেই সহজ ছিল না। রাজধানী সুরক্ষিত থাকলে যুদ্ধ করাটা অনেক বেশি সুবিধা হয়েছে। এই জন্যে আমরা দেখতে পাবো খ্রিস্টপূর্ব 4th শতকে পৌঁছতে মগধ একমাত্র মহাজনপদে হবে এবং মগধ সমগ্র উত্তর ভারতকে শাসন করতে শুরু করবে, যেটা আলেকজান্ডারের আক্রমণের পরবর্তীকালে মগধে একটি সর্বভারতব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠার কেন্দ্রভূমি তৈরি হবে। এখন আমরা এই মগধের শাসন ব্যবস্থায় যে কটি রাজবংশ ছিল তাদের সম্পর্কে কিছু কথা বলব। মগধের
মহাজনপদ যখন থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, সেই সময় প্রথম যে বংশটিকে আমরা দেখতে পাবো সেটি হচ্ছে হর্ষঙ্ক বংশ। খ্রিস্টপূর্ব 544 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 413 অব্দ পর্যন্ত এই বংশ মগধ শাসন করেছিল। বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। তার উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। তিনি কোশলের রাজা প্রসেনজিতের বোনকে বিবাহ করে, কাশী তখন কোশলের পাট ছিল, সেই কাশী অংশ তিনি বিবাহে যৌতুক হিসেবে পেয়েছিলেন। তাদের সন্তান ছিল অজাতশত্রু। অজাতশত্রু কিন্তু এই রক্তের সম্পর্কে বিশেষ ছিলেন এবং তার দুটো খুব গুরুত্বপূর্ণ বিজয় ছিল। তিনি বৈশালী গণতন্ত্রকে ধ্বংস করে বৈশালীকে মগধের অংশ করেন এবং কোশলকে যুদ্ধে পরাজিত করেছিলেন। অজাতশত্রুর পরে রাজা হন তার ছেলে উদয়ীন। উদয়ীন রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানীকে স্থানান্তর করে। এই বংশের সর্বশেষ রাজা নাগদশক। তিনি প্রধানত প্রজা বিদ্রোহে সিংহাসনচ্যুত হন। তার অমাত্য শিশুনাগ তাকে পরাজিত করে বা হত্যা করে সিংহাসন দখল করে। এর পরে যে বংশটি আসছে সেটি হচ্ছে শৈশুনাগ বংশ। শৈশুনাগ বংশের প্রথম রাজা শিশুনাগ। তিনি যে গুরুত্বপূর্ণ কাজটি করলেন, তিনি অবন্তীর রাজাকে পরাজিত করে, অবন্তীর যে প্রদ্যোৎ বংশ ছিল তাদেরকে পরাজিত করে অবন্তীকে এবার মগধের অংশভূত করলেন। এটা মগধের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ। এই বংশের শেষ রাজা মহানন্দী তাকে হত্যা করে সিংহাসনে বসেন মহাপদ্ম নন্দ। শিশুনাগ বংশ 413 অব্দ থেকে 345 অব্দ পর্যন্ত শাসন করেছিল। শৈশুনাগ বংশের শেষে মহাপদ্ম নন্দ নন্দ বংশের প্রতিষ্ঠা করলেন এবং এই বংশ প্রায় 23 বছর শাসন করেছিল। 345 অব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্ব 322 অব্দ পর্যন্ত। আমরা এই সময় দেখতে পাবো ভারতবর্ষে গ্রিক আক্রমণ হবে, আলেকজান্ডার ভারতবর্ষে প্রবেশ করবে। মহাপদ্ম নন্দ কিন্তু মগধকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন। মহাপদ্মের সময় মগধের বিস্তার প্রায় সম্পূর্ণ উত্তর ভারত জুড়ে ছিল। মহাপদ্মের মৃত্যুর পর ধননন্দ সিংহাসনে বসেন। অত্যন্ত অত্যাচারী রাজা ধননন্দ তাকে হত্যা করে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভারতের ইতিহাসে একটা পরিবর্তনের সময় আসে পরবর্তী মৌর্য বংশ থেকে, যেটা আমরা পরের অধ্যায়ে পড়ব। আজকের পড়া আমরা এখানেই শেষ করছি। আমাদের পড়ায় তাহলে থাকলো হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি এবং তাদের পতন, আর মগধের উন্নতি এবং কি করে মগধ আস্তে আস্তে সমগ্র উত্তর ভারতে তাদের রাজত্ব
স্থাপন করেছিল। এখান থেকে তোমাদেরকে দুটি প্রশ্ন দেব। একটি প্রশ্ন, বর্তমান গণতন্ত্রের সঙ্গে মল্লবাগ বজ্জির গণতন্ত্রের একটি পার্থক্য লেখো। দ্বিতীয় যে প্রশ্নটি দেব সেটি হলো, মগধ কেন সর্বশ্রেষ্ঠ মহাজনপদে পরিণত হল? আমরা পরের দিন রাষ্ট্রের বিবর্তনের পর, রাজনৈতিক বিবর্তনের পর কি করে এই খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ধর্মীয় বিবর্তন এসেছিল সেটা